ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই আমায় জানিও। আজকে আমরা পড়বো সপ্তম শ্রেণীর ভাষা চর্চা বই থেকে, ঠিক আছে? সপ্তম শ্রেণীর ভাষা চর্চার প্রথম অধ্যায় তোমাদের আমি পড়িয়ে দিয়েছিলাম, তার হাতে কলমে আমি করিয়ে দিয়েছিলাম। যারা দেখোনি, ডেসক্রিপশনে বাংলার প্লেলিস্ট দেওয়া আছে, তার মধ্যে আছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে, ঠিক আছে? বাংলার মোটামুটি আমি তোমাদের প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি, লিখিয়ে দিয়েছি, এবং গল্প কবিতা সমস্ত কিছু কিন্তু আলোচনা করে দিয়েছি। ওকে, আজকে আমি দ্বিতীয় চ্যাপ্টারটা পড়াবো হাতে কলমে, তারপরে কিন্তু আমরা করবো। আগে আমরা পড়বো ব্যাপারটাকে, কেননা দেখো তোমরা সবাই চাও হাতে কলমটা করতে, কিন্তু হাতে কলম করতে গেলে বা প্রশ্ন উত্তর করতে গেলে চ্যাপ্টারটা ভালো করে আমাকে বুঝতে হবে, জানতে হবে। কারণ চ্যাপ্টারের মধ্যে থেকে কিন্তু প্রশ্ন যে কটা তুমি হাতে কলমে করে যাবে সেটাই যে তোমার পরীক্ষায় আসবে এমন কোনো ব্যাপার নেই। ওকে, বাট যদি চ্যাপ্টারটা তোমার পড়া থাকে, যদি তোমার ভেতরের নিয়মগুলো জানা থাকে, তাহলে কিন্তু তুমি নিজের থেকেও করতে পারবে, ঠিক আছে? তো সেই জন্য আজকে আমরা কিন্তু চ্যাপ্টারটা পড়বো, নেক্সট ডেতে আমরা কিন্তু হাতে কলমে করব। ওকে, আর এর ভেতর থেকে কিভাবে পড়বে, কি কি প্রশ্ন হতে পারে সেগুলো আমি তোমাদের বলবো। ওকে, এখন শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখো সবার আগে আমাদের কি বলছে, দ্বিতীয় অধ্যায় বানান, বাংলা বানান। এবার দেখো, বানান এমন একটা জিনিস আছে, আমরা কিন্তু অনেকেই অনেক ভুল বানান লিখে থাকি, ঠিক আছে? যেমন হর্ষিকার, দীর্ঘিকার, এগুলো কিন্তু আমাদের অনেকের অনেক কিছু ভুল হয়। আবার বানামের ওপর কিন্তু পুরো ওয়ার্ডটাই কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো আমি বলতে পারি দিন, দয় হর্ষি ন দিন, ঠিক আছে? দয় হর্ষি ন দিন আমরা লিখতে পারি, রাইট? এই দিনটার মানে হচ্ছে, যাকে আমরা বলতে পারি সকাল বলি, বা যাকে তুমি বলো ভোর বলতে পারো, বা আজকের দিনটা ডে যাকে আমরা বলে থাকি, রাইট? যাই হোক, কিন্তু যদি আমি দয় দীর্ঘী ন দিন এখানটা বলি, দয় দীর্ঘী ন দিন হলে কিন্তু সম্পূর্ণ ওয়ার্ডটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার মানে হচ্ছে দরিদ্র। ওকে, এখানে কিন্তু হয়ে যাচ্ছে দরিদ্র। যেমন ধরো আমি তোমাকে বলতে পারি দেশ, দয়কা তালবেশ্বর দেশ। দেশ মানে কি হয় না, আমাদের দেশ, ভূখণ্ড যাকে বলতে পারি, ভূভাগ বলতে পারি। বাট দয় বয় একার মধুংস দেশ, তার মানে হয় কি না হিংসা। তো উচ্চারণ দুটোই এক, কিন্তু বানানটা কিন্তু আলাদা। এটাই তো বাংলা বানানে আমরা কিছু নিয়ম হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। এখন পড়া শুরু করা যাক। দেখো বলছে, বাংলা ভাষা লিখতে গিয়ে বাংলা বানান নিয়ে সমস্যায় পড়িনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তোমরাও নিশ্চয়ই মাঝে মাঝে তালবেশ স, দন্তের স, মধুন স, কিংবা দন্তের ন, মধুর ন, বা হর্ষই দীর্ঘই বা হস্যু দীর্ঘ নিয়ে খুবই বিপদে পড়ে যাও। স্বভাবতই আমরা এগুলো পড়ে থাকি যে এখানে তালবেশ স হবে না মধুন স। মধুন স নিয়েও তাও সমস্যা তো কম হয়, কিন্তু তালবেশ স, দন্তের স কিন্তু আমরা অনেক গন্ডগোল করি। মধুন্য দন্তের নয় আমরা গন্ডগোল করি, হর্ষই দীর্ঘয়ে করি, হস্যু দীর্ঘতে করি। তো সেটাই বলছি, সেটা নিয়ে আমরা বিপদে পড়িনি এমন মানুষ পাওয়া মানে ভার। ওকে, নেক্সট, মনে হয় কি অযৌক্তিক আর অকারণ জটিলতা। এটা ঠিক যে ব্যাপারটা জটিল, কিন্তু অযৌক্তিক নয়। বলছে ব্যাপারটা জটিল, এ কথা ঠিকই, কিন্তু ব্যাপারটা কিন্তু অযৌক্তিক নয়। এটার কিন্তু সবকিছুর একটা নিয়ম হয়। ওকে, কেন নয়ের জায়গায় মূর্ধন্য হয়, তালবেশ স, দন্তের স, মূর্ধন্য ষ এর মধ্যে কোনটা কখন হয়, কখন বা হর্ষই বা হস্যু, আর কখনই বা দীর্ঘই বা দীর্ঘও হয়, এই প্রত্যেকটি ক্ষেত্রে আছে যুক্তি। তার মানে এই সব কিছু লেখার পিছনে কিন্তু আমাদের একটা যুক্তি কাজ করে থাকে, রাইট? নেক্সট, সেই সব যুক্তির কয়েকটা তোমাদের কাছে বলবো, তবে তার আগে বলি, বাংলা বানানের ক্ষেত্রে বড় সমস্যা বাংলা ভাষার জন্ম ও বড় হয়ে ওঠার মধ্যে। যেহেতু বাংলা ভাষার মধ্যে সংস্কৃত ভাষা ও অন্যান্য ভাষার প্রচুর শব্দ আছে, তাই বাংলা ব্যাকরণের নিয়মের সঙ্গে মেনে চলতে হয় অন্যান্য ভাষার নিয়মই। তার মানে বাংলা ভাষার মধ্যে আমাদের সংস্কৃত ভাষার অনেক শব্দ, সংস্কৃত কেন, আমাদের আরবি ভাষা, ইংরেজি ভাষা, অনেক ভাষা আমরা পড়েছি, শব্দগুলো মিলিত আছে। তার জন্য কিন্তু সেই ক্ষেত্রে কি হয় না, এই সব ভাষাগুলো থাকার জন্য অনেকগুলো নিয়ম কিন্তু মেনে আমাদের চলতেই হয়। অন্যান্য ভাষারও অনেক নিয়ম আছে। আগের অধ্যায়ে বিষয়টা তোমাদের একটা ধারণা হয়েছে, অবশ্যই আগের অধ্যায়ে প্রতিটা লাইন ধরে তোমাদের আমি বলেছিলাম যে বিভিন্ন ভাষার সম্বন্ধে, ঠিক আছে? নেক্সট, যাই হোক, বাংলা বানান নিয়ে যুক্তিতর্ক আজও চলছে, কিন্তু এসব এড়িয়ে তোমাদের কাছে অতি প্রয়োজনীয় কয়েকটা নিয়মের কথা বলছি। কিছু প্রয়োজনীয় নিয়ম এবার বলবেন।
আচ্ছা, সংস্কৃত শব্দভাণ্ডার থেকে যেসব শব্দ বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে সেই সব শব্দকে তৎসম শব্দ বলা হয়। এর আগেও আমরা তৎসম শব্দ পড়েছি। তো কি বলছে যে সংস্কৃত শব্দভাণ্ডার থেকে যেসব শব্দ বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে তাদেরকে তৎসম শব্দ বলা হয়। তাহলে এটা কিন্তু পড়তে হবে। ওকে, নেক্সট। কিন্তু এখানে একটা কথা বলা প্রয়োজন, বাংলায় সংস্কৃত শব্দ গৃহীত হলেও সেই সব শব্দে সংস্কৃত উচ্চারণের রূপটি কিন্তু গৃহীত হয় না। তার মানে সংস্কৃত শব্দটা আমরা নিয়ে থাকি, কিন্তু ওর যে প্রোনাউন্সিয়েশনটা বা উচ্চারণটা সেটা কিন্তু আমরা গ্রহণ করি না বা নিই না। যেমন যদি তোমাকে বলে যে বাংলার আমরা সংস্কৃত ভাষাটা নিই কিন্তু তার উচ্চারণটা আমরা নিই না, এমন কিছু উদাহরণ দাও, তখন কিন্তু দিতে হবে। যেমন বাংলায় বৃক্ষ শব্দের উচ্চারণ হয় বৃক্ষ, অথচ সংস্কৃত উচ্চারণ রীতি অনুযায়ী ওটি হবে বৃক্ষ, রাইট? অর্থাৎ বৃক্ষ শব্দটি তৎসম হিসাবে বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হলেও উচ্চারণের ক্ষেত্রে তা বাংলা ভাষার নিজস্ব উচ্চারণ রীতি অনুযায়ী উচ্চারিত হচ্ছে, রাইট? তার মানে এটা কিন্তু একটা উদাহরণ, এই উদাহরণটা অবশ্যই পড়তে হবে। এই উদাহরণটা পড়ে রাখবে যে বাংলায় উচ্চারণ হলে কি হয় এবং সংস্কৃত উচ্চারণ হলে কি হয়। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। নেক্সট। আচ্ছা, নেক্সট আমাদের বলছে এর থেকে বোঝা যায় যে সংস্কৃত উচ্চারণ রীতি ও বাংলার উচ্চারণ রীতির মধ্যে কিছু পার্থক্য বা ভেদ রয়েছে, রাইট? যেমন সংস্কৃত উচ্চারণ হর্ষ দীর্ঘ ভেদ আছে, অর্থাৎ হর্ষই আর দীর্ঘই, রাইট? হর্ষু এবং দীর্ঘ উচ্চারণ এক নয়, মানে হর্ষই আর দীর্ঘই উচ্চারণ তো এক নয়, আর হর্ষু আর দীর্ঘও আমাদের উচ্চারণটাই আলাদা, হর্ষু আর দীর্ঘ, রাইট? তো কিন্তু বাংলায় হর্ষ দীর্ঘর ভেদ নেই, হর্ষ দীর্ঘর মধ্যে কিন্তু তেমন কিন্তু ভেদ নেই। দেন দেখো, সংস্কৃত যখন আমরা উচ্চারণ করতে যাচ্ছি তার মধ্যে কিন্তু ভেদ পাওয়া যায় হর্ষই আর দীর্ঘই, রাইট? কিন্তু বাংলায় যখন স্পেলিংটা উচ্চারণ হয়, অর্থাৎ আমরা যখন ওয়ার্ডটাকে বানিয়ে বলি তখন আমরা হর্ষু করব না দীর্ঘ করব এটা কিন্তু বোঝা মুশকিল। যেমন উপরে, রাইট? উপরেতে এবার হর্ষু করব না দীর্ঘ করব, অবশ্যই হর্ষু করব, রাইট? তো উটা এটা উ, আর দীর্ঘ আমাদের উচ্চারণটা এর টান হয়, বা সংস্কৃতে কি হয় না হর্ষু আর দীর্ঘ উচ্চারণটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, রাইট? তেমন সংস্কৃতে হয় হর্ষই দীর্ঘই, বাট হর্ষই দীর্ঘই। আমি যদি বলি ইলিশ, রাইট? ইলিশে আমি হর্ষই লিখবো না দীর্ঘই লিখবো, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে, বাট উচ্চারণটা তো হর্ষই দীর্ঘই, রাইট? না, ব্যাপারটা তো এক, সেটাই বলছে। কিন্তু বাংলায় হর্ষ দীর্ঘই ভেদ নেই, হর্ষই এবং দীর্ঘই কিংবা হর্ষু এবং দীর্ঘ উচ্চারণ কিন্তু একই, তাই বলছে। নেক্সট, নদীর দীর্ঘের উচ্চারণ এবং যদি হর্ষের উচ্চারণ বাংলায় একই, এইভাবে এবার কিন্তু মাত্রার কথাটা বলা হচ্ছে, রাইট? মাত্রার কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, যদি হর্ষই উচ্চারণ বাংলায় একইভাবে এবং এর উচ্চারণ বাংলায় আর ফলার মতো হয়ে যায়, অর্থাৎ এই যে এখন যে কথাগুলো হচ্ছে হর্ষই দীর্ঘই হলো, এই কথাটা কিন্তু বলছে কিসের না, আমাদের হর্ষিকার আর দীর্ঘিকারের কথা বলছে কিন্তু, ঠিক আছে? যে হর্ষিকার দীর্ঘিকার বা হর্ষুকার দীর্ঘকার বা আর রিকার, এগুলোর কিন্তু কি উচ্চারণটা কিন্তু বোঝা যায় না, এবং কি হচ্ছে রিকারটা কিন্তু বা রফলার মতো হয়ে যায়। ওকে, কিন্তু উচ্চারণের সঙ্গে যেহেতু বানান বহু ক্ষেত্রেই সম্পর্কিত নয়, তাই বানানের ক্ষেত্রে তৎসম শব্দ বানান সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী হবে, অর্থাৎ নদী শব্দের কোনোই হর্ষইকার হবে না, দীর্ঘইকারই হবে, রাইট? তার মানে নদী যদি আমরা লিখতে চাই, নদী, আমরা যে নদী কথাটা বলছি, যেমন আমি একটু আগেও বললাম নদী কথাটা যে বলছি, এই যে নদী কথাটার মধ্যে আমরা কি বুঝতে পারছি যে হর্ষিকার লিখবো না দীর্ঘিকার? বুঝতে পারছি না, না? কথাটার মধ্যে কোনো বিভেদ নেই, রাইট? কিন্তু নদীতে আমরা কি লিখে থাকি? দীর্ঘিকার। হর্ষি তো কখনো লিখি না, উচ্চারণটা কি আমরা নদী করলেও আমাদের কিন্তু লিখি দীর্ঘিকার। সেই জন্যই বলছে এই যে ওয়ার্ডগুলো আছে উচ্চারণটা একই রকম হয়, লেখার ক্ষেত্রেও হয়, যদি হর্ষই দীর্ঘই দিয়ে আমরা বর্ণ লিখে করি সেক্ষেত্রেও হয়, যদি আমরা ইকার বা হর্ষিকার হিসেবে ব্যবহার করি সেক্ষেত্রেও হয় কিন্তু, রাইট?
নেক্সট, তবে সংস্কৃত ব্যাকরণের বহু শব্দের বিকল্প বানাম আছে। বাংলা ভাষায় ধ্বনি উচ্চারণ রীতি অনুযায়ী বিকল্প বানামের মধ্য থেকে গ্রহণ করার সুযোগ আছে। যেমন ধমনী আর ধমনী দুটি বানানই সংস্কৃত ব্যাকরণ সম্মত। যেহেতু বাংলায় ধমনীতে শুধু হর্ষই ধমনী সম্ভব, তাই ধমনীর পরিবর্তে ধমনী বানানকে গ্রহণ করাই যুক্তিসঙ্গত, রাইট? তার মানে এটা বাংলা ভাষার নিয়ম অনুযায়ী কিন্তু এই ধমনীটা দীর্ঘিকার না ব্যবহার করে আমরা কিন্তু হর্ষিকার যুক্তিসঙ্গত বলা হয়েছে, রাইট? তো নেক্সট কি বলেছে, যে বিকল্প বানাম গ্রহণযোগ্য যা হবে না, যেটা গ্রহণযোগ্য যেটা হবে না, এই চারটা খুব ইম্পর্টেন্ট, এই চারটা পড়তে হবে, ওকে? অবনী, ধমনী, শ্রেণী, স্বরণী, রাইট? এগুলো, রাইট? আবার অবনী, ধমনী, শ্রেণী, স্বরণী এগুলো আমাদের মানে হবে না, ওকে? কিন্তু যেগুলো হবে বিকল্প বানাম গ্রহণযোগ্য সেগুলো হচ্ছে এই দিকেরটা, জাস্ট আ সেকেন্ড, এটা হচ্ছে গ্রহণযোগ্য আর এটা কিন্তু যাবে, যা হবে না, ঠিক আছে? বোঝা গেল? নেক্সট, সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দ কর্তৃকারকের এক বছরে দীর্ঘই কারান্ত হয়, ওকে? আর এবং বাংলায় সেরূপ ব্যবহৃত হয় না। দেখো এখানে কিছু শব্দ হয় যেটা কিন্তু আমরা ইন প্রত্যয়ান্ত, রাইট? প্রত্যয়ান্ত মানে হচ্ছে ইন প্রত্যয়ান্ত মানে আমরা নকে ব্যবহার করে থাকি সংস্কৃতর ক্ষেত্রে, কিন্তু বাংলার ক্ষেত্রে যখন আমরা লিখি তখন কিন্তু আমরা সেই ধরনের কোনো ওয়ার্ডকে বর্ণকে আমরা ব্যবহার করে থাকি না, ঠিক আছে? যেমন ধরো মন্ত্রিন, রাইট? আমরা যখন সংস্কৃতে বলি এটা মন্ত্রিন বলি, বাট যখন আমরা বাংলায় ব্যবহার করি তখন কিন্তু আমরা মন্ত্রী বলে থাকি, ওকে? তো এই রকমভাবে কিন্তু এক্সাম্পলগুলো আমাদের আছে, আমাদের সেটা কিন্তু একটু দেখে নিতে হবে। চলো সেগুলো আমরা একটু দেখে নেব, ওকে? যেমন দেখো অভিমুখীন, রাইট? এখানে দেখো এখানে কি আছে, অভিমুখী, অর্থাৎ কর্তৃকারকে এক বচনে আমরা কিন্তু অভিমুখী ব্যবহার করব, আর ইন প্রত্যয়ান্তে আমরা শব্দে কিন্তু আমরা অভিমুখীন ব্যবহার করব, ওকে? নেক্সট দেখো আততায়ীন, এটা আমরা আততায়ী লিখব। নেক্সট দেখো এখানে শশীন আছে, শশী করব। সহযোগীন আছে, সহযোগী। মন্ত্রীন আছে, মন্ত্রী করব। তো এইভাবে কিন্তু এগুলো পড়তে হবে। এই শব্দগুলি যখন সমাজবদ্ধ হয় বা সংস্কৃত প্রত্যয়যুক্ত হয় তখন শব্দের শেষে দীর্ঘই হর্ষয়ে পরিণত হয়, যেমন শশীন, ওকে? এখানে কিন্তু হয় শশী। আচ্ছা, নেক্সট কিন্তু যোগ করে কিন্তু হয় হচ্ছে কি হয়, শশীভূষণ। ভালো করে ফলো করো কি বললো, দেখো বলছে এই শব্দগুলো যখন সমাজবদ্ধ হয়, অর্থাৎ যখন আমরা কম্বাইন্ড করে লিখি দুটো মানে দুটো শব্দ মিলে যখন একটা শব্দ তৈরি হয় তখন কিন্তু এটা চেঞ্জেস হয়। কি চেঞ্জেস হচ্ছে, দেখো শশীনটা হয়ে যাচ্ছে এটা কি শশী, রাইট? এবার শশীর সঙ্গে যখন আমরা ভূষণকে অ্যাড করলাম তখন কিন্তু সেটা আবার শশী তালবেশ্য হয়ে যাচ্ছে, তার মানে হলো শশীভূষণ। তেমনই দেখো মন্ত্রীন, এটা আমরা পড়েছিলাম কি মন্ত্রী, এর সঙ্গে যখন আমরা সভাকে অ্যাড করছি তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে মন্ত্রী সভা, রাইট? তার মানে হর্ষইকার শব্দের সঙ্গে যখন কিন্তু আমরা যুক্ত মানে দ্বিতীয় আরেকটি শব্দকে যুক্ত করছি বা সমাজবদ্ধ করছি তখন কিন্তু সেটা দীর্ঘিকার থেকে হর্ষিকারে আমাদের এটা চলে আসছে বা হয়ে যাচ্ছে। যেমন ধরো আমি তোমায় বলতে পারি আগামী যোগ কাল, রাইট? এটা কিন্তু আগামী যোগ কাল, এটা কিন্তু লেখার সময় আমরা কি লিখি না আগামীকাল লিখি, গয়াকার ময় দীর্ঘী আগামী যোগ কয়াকার লকাল, এটা লেখার সময় আমরা লিখি গয়াকার ময় হর্ষি আগামী কয়াকার লকাল, ওকে? এটা সংস্কৃত, বাংলার ক্ষেত্রেও কিন্তু এর নিয়ম আছে, ওকে? নেক্সট কি বলছে দেখো, বাংলার ক্ষেত্রে এটা কিন্তু উদাহরণ এরকমই হবে যে আগামী যোগকাল সেম হবে, ওকে? নেক্সট দেখো কি বলছে, কিন্তু জাস্ট আ সেকেন্ড, কিন্তু এই শব্দগুলির সঙ্গে যদি অতৎসম প্রত্যয় যুক্ত হয় তাহলে তা যুক্ত হবে বাংলা রূপের সঙ্গে, অর্থাৎ মন্ত্রী যোগ গিরি হলো মন্ত্রীগিরি, ওকে? মন্ত্রীগিরি হবে না। বোঝা গেল কথাটা কি বলছে? এখানে কিন্তু দুটো নিয়ম আমাকে বলেছে, কিন্তু এই শব্দগুলির সঙ্গে তৎসম না অতৎসম প্রত্যয় যুক্ত হয়, এই নিয়মে শব্দ লিখতে দেওয়া হয়, রাইট? অতৎসম প্রত্যয় যুক্ত হয়, তা যুক্ত হয়ে বাংলায় রূপের সঙ্গে, তখন কিন্তু বাংলা রূপের সঙ্গে যখন হয় তখন আমরা কিরম লিখে থাকি না, দেখো মন্ত্রী যোগ গিরি, দেখো মন্ত্রী দীর্ঘিকার, গিরি হর্ষিকার, এবার লেখার সময়ও কিন্তু সেটা হর্ষিকার হলো না, দীর্ঘিকার হয়ে গেল, ওকে? মন্ত্রীগিরি করলাম, এটা কিন্তু হলো না, ওকে? বোঝা গেল? নেক্সট কি বলছে দেখো, অতৎসম শব্দের ক্ষেত্রে দীর্ঘ শব্দের বদলে
দীর্ঘস্বরের বদলে হর্ষস্বরের ব্যবহারই সমর্থন হলো, রাইট? বোঝা গেল? এবার কি বলছে দেখো, ধরো এই দুটি বাক্য, ওকে, তুমি কি খাবে আর তুমি কি খাবে। দেখো একটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। তুমি কি খাবে, এখানে দেখো কয় হর্ষি, ওকে, তুমি কি খাবে, আর এটা কি আছে, তুমি কি খাবে। দুটোই বাক্য কিন্তু দেখতে একই রকম, ওকে, শুনতেও একই রকম, বা দুটোর মধ্যে হর্ষিকারের ডিফারেন্স কিসে, না কয় হর্ষি আর কয় দীর্ঘি, বা দুটো বাক্যের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স, ওকে। ধরো আমি তোমাকে এখানে দেওয়া আছে, এই দুটি বাক্য আপাত দৃষ্টিতে প্রায় একই, শুধু প্রথম বাক্যে কি, পরের বাক্যে আছে কি। এই পার্থক্য ছোট হলেও এর তাৎপর্য বিরাট, ওকে। অর্থাৎ দেখো এই বাক্যটা ছোট হলেও এর তাৎপর্য বিরাট। কেন বলছে তুমি কি খাবে, রাইট? তোমাকে কোয়েশ্চেন্স করছে, এটার মানেটা হচ্ছে তুমি কি খাবে। মানে ধরো তুমি দুপুরবেলা এসেছো, তোমাকে প্রশ্ন করা হচ্ছে তুমি কি ভাত, মানে তুমি কি খাবে, তুমি কি খেয়ে এসছো না খাবে, সেটাই বলছে তুমি কি খাবে, জিজ্ঞেস করছে। আর এটা দেখো কি বলেছে, তুমি কি খাবে, অর্থাৎ তুমি ধরো বাড়িতে খেতে বসেছো, তোমাকে জিজ্ঞেস করছে, বা তুমি কোনো রেস্টুরেন্টে খেতে গেছো, তোমাকে জিজ্ঞেস করছে তুমি কি খাবে, অর্থাৎ তুমি কি খাবে, তুমি মাছ খাবে না চিকেন খাবে না ডিম খাবে না ভেজ খাবে, কি খাবে, ওকে, বা ভাত খাবে না রুটি খাবে, কি খাবে। দুটো প্রশ্নের মধ্যে ভালো করে ডিফারেন্সটা বোঝো, ওকে। একটা বলেছে তুমি কি খাবে, অর্থাৎ তুমি খাবে কিনা, ইয়েস অর নো, ঠিক আছে, তুমি খাদ্য গ্রহণ করবে কিনা, যেটা আমি বলতে পারি, ওকে। কিন্তু এটা মানে হচ্ছে তুমি কোন ফুডটা গ্রহণ করবে, মানে কি কি খাবার খাবে সেটাই, ওকে। এবার দেখো কি বলছে, এই পার্থক্য ছোট হলেও এর তাৎপর্য বিরাট। আচ্ছা কি বলছে দেখি এবার একটু। বলছে প্রথম প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হবে না, অর্থাৎ সে খাবে বা খাবে না, ওকে। নেক্সট দ্বিতীয় প্রশ্নের উত্তর হ্যাঁ বা না নয়, অন্য কিছু হবে, ওকে। অর্থাৎ সে ভাত বা ডাল ইত্যাদি খাবে, ওকে। সেটাই তোমাদের আমি বললাম, অর্থাৎ যখন প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হবে, তখন হবে কি, ওকে, অর্থাৎ আনসারটা আমরা ইয়েস অর নো দেবো, তখন হবে হচ্ছে কি, কয় হর্ষি ইউজ করব। আর যখন উত্তর হ্যাঁ না ছাড়া অন্য কিছু হবে তখন হবে কি, অর্থাৎ না আমি ভাত বা ডাল খাচ্ছি, ঠিক আছে, কি খাবে জিজ্ঞেস করলো, তুমি কি খাবে, কয় দীর্ঘি কি, কি খাবে, আমি বলবো আমি রুটি খাবো, ওকে। তখন সেই জন্য বলছে হ্যাঁ বা না হবে না, আর তুমি কি খাদ্য গ্রহণ করবে সেটাই, ওকে। তখন আমরা কি কে ব্যবহার করব, কয় দীর্ঘিকে ব্যবহার করব। এই কারণেই কিভাবে, কি রকম, কি জন্য হবে, এছাড়া বিস্ময়, আবেগ ইত্যাদি বোঝাতে দীর্ঘিকার ব্যবহৃত হতে পারে, যেমন কি দারুণ খেললো ভারত, ওকে। তৎসম শব্দের শেষে বিসর্গ উচ্চারণ হয় না বলে সংস্কৃত তস বা শস প্রত্যয়ন্ত শব্দের শেষে বিসর্গ কালক্রমে বর্জিত হয়ে গেছে, ওকে। আমরা বিসর্গটা খুব একটা ইউজ করা হয় না, যেমন ক্রমশ, ফলত, সর্বত এই শব্দগুলো বিসর্গ ছাড়াই লেখা হয়। এর ফলে অহ যোগ অহ, ওকে, তার মানে অহরহ, তার মানে কি হচ্ছে, অহরহ হবে না, এটা আমরা লিখবো কি অহরহ, এটা কিন্তু লিখবো না, ওকে। ইত যোগ তত বিসর্গ আছে, এটা কিন্তু আমরা লেখার সময় লিখবো ইতস্তত, ওকে, এরকম লিখবো, এটা হবে না, ওকে। নেক্সট কি বলেছে, কিন্তু বিসর্গ সন্ধির ক্ষেত্রে প্রথম শব্দের শেষে বিসর্গটি সন্ধিবদ্ধ হলেও যদি অবিকৃত থাকে বাংলা বানানের সেটি বিসর্গ থাকবে, যেমন বয়স সন্ধি, তার মানে বলছে যে কিন্তু বিসর্গ সন্ধির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকম। তখন কিন্তু বিসর্গ সন্ধির ক্ষেত্রে যদি সন্ধিবদ্ধ হলেও যদি অবিকৃত থাকে, তাহলে বাংলা বানানে কিন্তু সেটা কি হবে না, বিসর্গটা থাকবে, যেমন অধঃ যোগ পাত তো হবে অধঃপাত, ওকে। এখানে কিন্তু এই ওয়ার্ডগুলোতে আমরা বিসর্গটা ইউজ করবো, এগুলো সব ফর্মুলা, এগুলো করতে হবে, ওকে। অনেক ক্ষেত্রেই দেখা যায় উমর বদলে উনেশ্বর ব্যবহার, উমর থাকলেও তার জায়গায় উনস্বর ব্যবহৃত হবে, এরকম নয় মোটেই, ওকে। বলছে এই নিয়ম যে থাকলে আমরা উনস্বর করব সেটা নয়, কিছু ক্ষেত্রে এটা হয়ে থাকে। তৎসম শব্দের সন্ধির কারণে পূর্বপদের শেষে ম থাকলে তার জায়গায় বা
উনেশ্বর হবে। অর্থাৎ আগের শব্দটা তৎসম শব্দের ক্ষেত্রে মাথায় থাকে, তৎসম শব্দ কাকে বলে আমরা পড়েছি, তার যে শব্দটা নিয়ে আমরা লিখব তার আগে যদি ম থাকে তাহলে কিন্তু আমরা উমোর জায়গায় কি করব, উনেশ্বর ইউজ করব। অর্থাৎ যে শব্দটার আগে ম থাকবে তৎসমর ক্ষেত্রে, যে শব্দটার আগে আমরা ম পাবো সেই ক্ষেত্রে কিন্তু আমরা উনেশ্বর ব্যবহার করব। যেমন দেখো অহম যোগ কার, এখানে হয়ে গেল অহংকার। অহংকার কেন হলো, দেখো ম আছে, ওকে, তো সেই জন্য আমরা কি অহম, ওকে, অহম, তো সেই জায়গায় কিন্তু আমরা অহংকার করলাম, ঠিক আছে। এবার দেখো আমরা কিন্তু অহংকার, এই যে অহংকার, জাস্ট আ সেকেন্ড, অহংকার কিন্তু যেখানে সন্ধির ফলে ময়ের জায়গায় উনেশ্বর আসেনি সেখানে কিন্তু আমরা উনেশ্বর হবে না। তার মানে বলছে যেখানে সন্ধির ফলে ময়ের জায়গায় উনেশ্বর আসেনি সেক্ষেত্রে কিন্তু উনেশ্বর হবে না। যে ক্ষেত্রে উনেশ্বরটা আসে সেক্ষেত্রেই উনেশ্বরটা হবে। যেমন অঙ্ক যোগ অঙ্ক যোগ অনক যোগ অল, ওকে, অনক যোগ অল, এটা হবে হচ্ছে অঙ্ক, অঙ্ক হবে না, ওকে। আচ্ছা, একইভাবে আকাঙ্ক্ষা, ওকে, এটা আকাঙ্ক্ষা নয়। আতঙ্ক, এটা আতঙ্ক নয়। বঙ্গ, এটা বঙ্গ নয়। সঙ্গ, সঙ্গ নয়। তার মানে এই সব ক্ষেত্রে কিন্তু এখানে আমরা কিন্তু ম আসিনি, তো এই তৎসমর ক্ষেত্রে তো আমরা কিন্তু এখানে কোনো রকম উমোটাকে চেঞ্জ করব না, উমোটার ক্ষেত্রে আমরা উমোটাই বসাবো, ওকে। নেক্সট নেক্সট কি বলছে দেখো, বলছে আবার ময়ের পর বর্গীয় ব থাকলে তা মই হবে, উনেশ্বর হবে না। তার মানে ময়ের পর যদি বর্গীয় ব থাকে তাহলে কিন্তু আমাদের কি হবে না, মই হবে, সেখানে কিন্তু উনেশ্বর হবে না। যেমন সম যোগ বোধন, এটা সম্বোধন, ঠিক আছে, এটা আমরা কি করলাম, সম্বোধন করলাম, ওকে। ব রয়েছে সম যোগ বোধন, দেখো বোধন রয়েছে, ব আছে, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা কি করলাম, সম্বোধন করলাম, ওকে, সংবোধন করলাম না, ঠিক আছে। নেক্সট নেক্সট কি বলেছে, কিন্তু যদি বর্গীয় ব না হয়ে উন্তেস্ত ব হয়, বটো দুটো আমরা জানি, তাহলে উনেশ্বর হবে। যেমন কিংবদন্তি, দেখো উনেশ্বর আছে, সো এটা কিংবদন্তি, প্রিয়ংবদা, দেখতে পেয়েছো, এই সব ক্ষেত্রে বলছে। রেফের ফলে পরবর্তী ব্যঞ্জন নিয়ে অনেকক্ষণ অসুবিধা দেখা যায়। রেফের পরে পরবর্তী ব্যঞ্জনটা নিয়ে অনেকেই আমরা অসুবিধায় বোধ করি, অর্থাৎ অর্জন, ওকে, না অর্জন, কম না কর্ম, কর্ম না কর্ম, আচ্ছা, অর্ঘ্য না অর্ঘ্য, আচ্ছা, সূর্য না সূর্য, তার মানে জফলা না, কোনটা লিখবো সেটা আমরা ভাবি, সেটাই। এ ব্যাপারে মনে রাখতে হবে যে রেফের পরবর্তী ব্যঞ্জনের দ্বিত্ব ঘটবে না, ওকে, সুতরাং অর্জন কর্ম হবে, ওকে। এক্ষেত্রে আমরা কি করব না, আমরা কিন্তু অর্জন কর্ম এগুলো কিন্তু করব, এখানে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস করে আমরা এই ঘটনাগুলো ঘটাবো না, অর্থাৎ আমরা এগুলো কিছু লিখবো না, জাস্ট আ সেকেন্ড, এগুলো আমরা লিখবো না বা এটাও লিখবো না, ওকে। তো সেটাই বলেছে, পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব ঘটবে না, এটা কিন্তু নর্মালি আমরা অর্জন কর্ম লিখবো। কিন্তু অর্ঘ্য বা সূর্য এর ক্ষেত্রে যদি এর ক্ষেত্রে কি হবে, আচ্ছা দেখো, অর্ঘ্যর ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এখানে কিন্তু আমাদের বিশ্লেষণ করে বলা হয়েছে, দেখা যাচ্ছে যেখানে দ্বিত্ব ঘটেনি, এখানে কিন্তু মানে কোনো রকম কোনো যোগ ঘটেনি, ওকে। নেক্সট, সুতরাং অর্ঘ্য হবে, এক্ষেত্রে কিন্তু অর্ঘ্য হবে, ওকে। নেক্সট, সূর্যটাও সেইভাবে আমাদের ভেঙে দেখিয়ে দিয়েছে, ওকে, এখানে দ্বিত্ব ঘটেছে। নেক্সট কি বলেছে, সুতরাং একটি উন্তেজ্য বর্জীয় হবে সূর্য, ওকে, সুতরাং একটি উন্তেজ্য বর্জনীয় হবে সূর্য, তখন কিন্তু হবে কি না, সূর্য হবে, ওকে। বাংলায় বানানের ক্ষেত্রে জেনে নাও, প্রয়োজনে কোথাও ন হবে, কোথাও মূর্ধন্য হবে, এগুলো কিন্তু নিয়ম, এগুলো একটু পড়ে ফেলতে হবে, ওকে। ন হবে, কোথাও মূর্ধন্য হবে। প্রথমে আসি মূর্ধন্যয়ের বিষয়। মূর্ধন্যয়ের বিষয়টা কি বলছে দেখো, রি, র, স এই তিনটে বর্ণের পরে শব্দের মধ্যে ন এবং নয়ের জায়গায় কি হচ্ছে, মূর্ধন্য হয়, ওকে। তাহলে এখানে নটা বড় দেখিয়েছে, মূর্ধন্যটা ছোট কিন্তু, ওকে। ঋণ, বর্ণ, ঘৃণা, স্বর্ণ, তিন, জীর্ণ, সহিষ্ণু ইত্যাদি, এই কারণেই পরা, পরি, নির এই চারটি উপসর্গের পরে ন হয়,
পরায়ণ, প্রণাম, নির্ণয় আর পরিণাম, এটা পুরো মুখস্থ করতে হবে। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট আমাদের কি বলেছে, রি র স এর পরে স্বরবর্ণ ক বর্গ, প বর্গ, বর্গ বোঝো তো, ক খ গ ঘ এরমের বর্গ, এরকমই প বর্গ, জ ব হ এবং উনেশ্বর ব্যবধান থাকলে ন হয় কৃপণ, হরিণ, পাষাণ, গ্রহণ, রাইট। এখানে কিন্তু আমরা কি করে থাকি না মূর্ধন্য করে থাকি। তার মানে এই বর্গগুলোর পরে যে ওয়ার্ডগুলো থাকছে বর্গের ক বর্গ, প বর্গ এগুলো থাকলে কিন্তু তখন আমরা কি করে থাকি না মূর্ধন্য করে থাকি, রাইট। নেক্সট আমাদের কি বলেছে, উল্লেখিত বর্ণ ছাড়া অন্য বর্ণের ব্যবধান থাকলে ন। এই বর্ণগুলো ওপরে যেগুলো বলেছে এছাড়া অন্য কোনো বর্ণ থাকলে তখন ন হয়। যেমন ধরো দর্শন, অর্চনা, রচনা, প্রার্থনা ইত্যাদি, এগুলো সব নিয়ম মুখস্থ করতে হবে। ওকে, নেক্সট আমাদের কি বলছে দেখো, বলছে ট ড মূর্ধন্য, এর পরে মূর্ধন্য হয়, এইগুলোর পরে এর সঙ্গে কিন্তু মূর্ধন্য হয়। খেয়াল করলে দেখা যাবে এসব ধ্বনি ট বর্গের অন্তর্গত, অর্থাৎ মূর্ধন্য ধ্বনির ব্যবহারে স্বাভাবিক মূর্ধন্য হয়। ঘণ্টা, দণ্ড, পণ্ডিত, কণ্টক, লুণ্ঠন এগুলো সব মুখস্থ করতে হবে। একই কারণে ত, থ, দ, ধয়ের সঙ্গে যুক্ত থাকলে সবসময় ন হবে, কিন্তু চিন্তা, সন্তান, পন্থা, মন্দ, সন্ধ্যা এগুলো মুখস্থ করতে হবে। ওকে, নেক্সট আর প্রতিটা নিয়ম এগুলো পড়তে হবে, আর দুটো করে এর উদাহরণ হিসাবেও কিন্তু পড়তে হবে যে ন এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে নটা মূর্ধন্যটা হয়, কোন ক্ষেত্রে দন্তের নটা হয়। ওকে, নেক্সট আমাদের কি বলেছে দেখো, বলছে পূর্ব ও অপর শব্দের পরবর্তী অন্য শব্দের ন হয়ে যায় মূর্ধন্য, যথা পরাহ্ন, অপরাহ্ন। ওকে, নেক্সট পর, পার, উত্তর, চান্দ্র, নার শব্দের পরবর্তী অয়ন শব্দের ন হয়ে যায় দন্তের মূর্ধন্য, যথা পরায়ণ, উত্তরায়ণ, এইভাবে কিন্তু উদাহরণ দিয়েছে। ওকে, এগুলো সব রুলস পড়তে হবে। কতগুলি শব্দের মূর্ধন্য স্বাভাবিক, ভাষাবিদ জ্যোতিভূষণ চাকি এই শব্দগুলিকে নিয়ে একটি কবিতা রচনা করেছেন, ওনার নামটা পড়ে নিতে হবে। মনে রাখার অসুবিধার জন্য এখানে এখানে তার কিছু শব্দ উল্লেখিত হলো। ওকে, যেমন দেখো কিছু শব্দ ওনার দিয়েছে, উনি কবিতা রচনা করেছেন, তো ওনার কিছু দেওয়া শব্দ এগুলো পুরোটা ধরে মুখস্থ করবে। ওকে, বাণিজ্য, লাবণ্য, শোণিত, তারপরে আপন, কঙ্কন, কোণ, এইভাবে কিছু দিয়েছে, এগুলো পড়তে হবে। এবার দেখি কোথায় মূর্ধন্য হয়। ওকে, মূর্ধন্যটা দেখি, বলছে ঋকারের পরে মূর্ধন্য হয়, যেমন ঋষভ, ঋষি। রি এর পরে মূর্ধন্য হয়, এটা কিন্তু আমরা ছোটোর থেকেই শিখে এসেছি। নেক্সট ট ঠয়ের আগে শীষ ধ্বনি যেমন মূর্ধন্য হয়, যেমন নষ্ট, বেষ্টন, তারপরে সাষ্টাঙ্গ, অনুষ্ঠান, এগুলো কিন্তু ট ঠয়ের আগে শীষ ধ্বনি আমরা, অর্থাৎ মূর্ধন্য কিন্তু হচ্ছে। ওকে, নেক্সট বলছে ভিন্ন স্বরবর্ণ ও ক ও র এর পরবর্তী বিভক্তি ও প্রত্যয়ের স ও বিষয় পরিষ্কার, মুমূর্ষ ও শুশ্রূষা, শ্রীচরণের সু, রাইট। তার মানে বলছে ভিন্ন স্বরবর্ণ এবং ক আর র এর পরবর্তী বিভক্তি ও প্রত্যয়ে দন্তের স আর মূর্ধন্য স হয়। ওকে, তার মানে দন্তের স সেটা মূর্ধন্য স হচ্ছে। ওকে, কিন্তু সাত প্রত্যয়ের দন্তের স মূর্ধন্য স হবে না, সাত প্রত্যয়ের কিন্তু হবে না, অর্থাৎ আমরা জানতে পারলাম এখানে ভিন্ন স্বরবর্ণ ও ক র এর পরবর্তী বিভক্তি ও প্রত্যয় সটা মূর্ধন্য স হবে, কিন্তু সাত প্রত্যয়ের ক্ষেত্রে হবে না। যেমন অগ্নির সাত, ভূমির সাত, এই যে সাত যেখানে রয়েছে সেখানে কিন্তু হবে না। ওকে, বোঝা গেল। নেক্সট অতি, অধি, অনু, অপি, অভি, নি, পরি, প্রতি, এগুলো কিছু দিয়েছে। এগুলো হচ্ছে উপসর্গগুলির পরে কতগুলি ধাতুর স হয় মূর্ধন্য স, যেমন প্রতিষেধ, অভিষেক, নিষেধ, সুষমা, বিষম। তার মানে এর পরে কি হয় না আমরা মূর্ধন্য স ইউজ করে থাকি। ওকে, এগুলো সব মুখস্থ করে ফেলতে হবে। নেক্সট কি বলেছে, পিতৃ ও মাতৃ শব্দের সঙ্গে সস্ত্রী শব্দের যোগ হলে সস্ত্রী শব্দের প্রথম স হয় মূর্ধন্য স, যেমন মাতৃস্ব, পিতৃস্ব, রাইট। এটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ওকে, নেক্সট বলেছে
কতগুলি শব্দের মধুর স্বর স্বাভাবিক, এখানেও এ বিষয়ে ভাষাবিদ জ্যোতিভূষণ চাকির কবিতার থেকে নেওয়া কয়েকটি শব্দ উল্লেখ করা হলো। ওকে, এই যে শব্দগুলো এগুলো কিন্তু পড়তে হবে। আষাঢ়, ঈষৎ, রাইট, জাস্ট আ সেকেন্ড, উৎসর, এই শব্দগুলো কিন্তু এগুলো পড়ে নেবে। ওকে, এগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, নেক্সট আমাদের কি বলেছে দেখো, আমি এগুলো আর পড়লাম না, ভিডিও অলরেডি বড় হয়ে গেছে। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে যে নত বিধি তৎসম শব্দের ক্ষেত্রে ওকে প্রযোজ্য। আচ্ছা, এই নত বিধি মানে এই যে নিয়মটা সেটা কিন্তু তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, অতৎসম শব্দের ক্ষেত্রে ন হওয়াই স্বাভাবিক। ওকে, যেমন ঘরানা, চিরুন, পুরনো, মানিক, রানী ইত্যাদি। অতৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য বর্গের বর্ণের সঙ্গে যুক্ত থাকলেও ন হবে। ওকে, তার মানে মূর্ধন্য বর্ণের সঙ্গে কিন্তু অতৎসম শব্দের সঙ্গে যুক্ত থাকলেও কিন্তু নই হবে, যেমন গন্ডার, মুন্ডা ইত্যাদি। ওকে, কয়েকটা ব্যতিক্রম অবশ্য উল্লেখ করা দরকার, যেমন কুন্ডু, মুন্ডু। ওকে, তার মানে দেখো গন্ডার দন্তের নয়ডয় হচ্ছে, আর এখানে মুন্ডাতেও দন্তের নয়ডয় হচ্ছে অতৎসম শব্দের জন্য। ওকে, এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না, মূর্ধন্য হচ্ছে না, কিন্তু ব্যতিক্রম কিছু আছে, যেমন ধরো কুন্ডু আর মুন্ডু, এটা ব্যতিক্রম। ওকে, নেক্সট, বাংলার শব্দভাণ্ডারে যে আরবি, ফার্সি, তুর্কি, ইংরাজি, জার্মান, পর্তুগিজ, ফরাসি শব্দ আছে সেগুলির ক্ষেত্রে হর্ষস্বর চিহ্ন ব্যবহার করাই বাঞ্ছনীয়, যেমন কিডনি, জার্মানি, এখানে জার্মানি হবে না। আচ্ছা, ইভো, এটা হবে না, ইভো হবে না, গির্জা, হস্যিকার হবে ইত্যাদি। এ ধরনের শব্দের ক্ষেত্রে মূর্ধন্যয়ের ব্যবহার না করে দন্তের ব্যবহার কাম্য, যেমন ইরান, কনসার্ন, তারপরে ইত্যাদি। এইভাবেই মূর্ধন্যয়ের ব্যবহারও বর্জনীয়। ঠিক আছে, এখানে মূর্ধন্যয়ের ব্যবহার হবে না। নেক্সট, উচ্চারণ অনুযায়ী তালবেশ স বা দন্তের এর ব্যবহার হবে। ইংরাজিতে এসটির জায়গায় বাংলায় ষ্ট, এস এর জায়গায় স আর SH এর জায়গায় তালবেশ স এর ব্যবহার প্রচলিত, এটা আমরা জানি, আর এটার নিয়মটা খুব ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে। ওকে, নেক্সট, বিদেশি নামের ক্ষেত্রে স্বর চিহ্ন ব্যবহার করা বাঞ্ছনীয়, যেমন সেলি, কিটস, তারপরে শেক্সপিয়ার ইত্যাদি, অর্থাৎ এখানে কিন্তু আমাদের হস্যিকার ব্যবহার করতে হবে। নেক্সট, বাঙালি পদবীর ইংরাজি ধরনের উচ্চারণের হর্ষস্বর চিহ্ন হবে, যেমন ব্যানার্জি। তার মানে বলতে চাচ্ছে যে বাঙালি পদবী ইংরাজি ধরনের উচ্চারণের ক্ষেত্রে আমরা কিন্তু কি করব না, হস্যিকার করব, যেমন ব্যানার্জি, ব্যানার্জি হবে না, গাঙ্গুলি, গাঙ্গুলি নয় ইত্যাদি। স্থান, নাম যদি অতৎসম শব্দ হয় সেক্ষেত্রে হর্ষস্বর ন ব্যবহৃত হবে, যেমন দীঘা। ওকে, দীঘা নয়, রানাঘাট, রানাঘাট নয়, অর্থাৎ অতৎসম শব্দ হয় সেক্ষেত্রেও যদি অতৎসম শব্দ হয় সেক্ষেত্রেও কিন্তু দন্তের ন ব্যবহৃত হবে, মূর্ধন্য হবে না, যেমন বা দীর্ঘিকার হবে না, যেমন দীঘা হবে, দীঘা হবে না, রানাঘাট, এখানে রানা মূর্ধন্য হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এগুলো বেশিরভাগটাই নিয়মগুলোই আমাদের পড়তে হবে। এবার দেখো এখান থেকে আমাদের কিছু হাতে কলমে দিয়েছে, হাতে কলমটা আমি তোমাদের মোস্ট প্রপারলি আমি নেক্সট ভিডিওতে তোমাদের হাতে কলমে দেব। আমি চেষ্টা করব কালকে দেওয়ার জন্য হাতে কলমে, যারা পরে দেখবে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারবে, বা এই ভিডিওর শেষে আপলোড থাকবে। ওকে, আজকের জন্য এইটুকু। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো, খুব ভালো